আন্দোলন সংগ্রাম হয়, ওলামায়ে কেরামি রক্ত ঢেলে সেই আন্দোলন সংগ্রামকে উজ্জীবিত করেন, শেষ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিয়ে দেন। ওলামায়ে কেরাম গাছ লাগান, ফল খায় অন্যরা, এটা যুগে যুগে হয়ে আসছে। শুধু জুলাই আন্দোলনেই এই ফ্যাসিস্ট স্বৈরাচারকে বিদায় করেনি, মূলত 2013 সালে শাপলা চত্বরের রক্তই আপনার সমস্ত নৌজওয়ানদের দিলের মধ্যে স্পৃহা জাগ্রত করেছে, যেটার প্রতিফলন ঘটেছে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে। 25শে জুলাই যখন আমাদের নাহিদ ভাইয়েরা ভাতের হোটেলে গ্রেফতার হন ডিবি কার্যালয়ে হারুন সাহেবের নিকট, তখন যদি আল্লামা মামুনুল হকের নেতৃত্বে মোহাম্মদপুরে যাত্রাবাড়ি ছাত্রদের ওলামায়ে কেরামের নেতৃত্বে যাত্রাবাড়িতে, গাবতলীতে, ধানমন্ডিতে, বাড়িদারাই, ড্যামরাই ওলামায়ে কেরাম যদি মাথার পাগড়ি টুপি মাজাই বেঁধে ময়দানে না নামতেন, জুলাই আগস্টের বিপ্লব কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছত কিনা কে জানত না। গতকাল দেখেছি আওয়ামী লীগের একজন হিন্দু নেতা বলতেছিলেন যে শেখ হাসিনাকে বলেছিলাম মাদ্রাসা কমান বাড়াইবেন না, যদি মাদ্রাসার ছাত্ররা শিক্ষার্থীরা মাঠে নামে তাহলে আপনার পতন অনিবার্য। আমিও সেই লেশ ধরে বলি, জুলাই আগস্ট বিপ্লব ঘটেছে, স্বৈরাচার পালিয়েছে। যদি জুলাই আগস্টে সেই চেতনাকে বাস্তবায়ন করা না হয়, সনদ বাস্তবায়ন না হয়, ভবিষ্যতে যদি অন্য কেউ আবার ফ্যাসিস্ট স্বৈরাচার হওয়ার চেষ্টা করেন, আমরা মাত্র যুব্ব রক্তাক্ত করেছি, প্রয়োজনে পাখি রক্তাক্ত করব, দেহ রক্তাক্ত করব, তারপর বাংলাদেশকে ইসলামের ঘাঁটিকে কোনো জালেম স্বৈরাচারের আস্তানা হইতে দেব না, দেব না, দেব না। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত আহ্বায়ক জনাব ইসাক সরকার। আপনারা জানেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচাইতে বেশি নির্যাতন, নিগ্রহণ এবং উপেক্ষার শিকার হয়েছে কিন্তু ওলামা মাশায়েখগণ, যাদের উপর অনেক অত্যাচার করা হয়েছে। আমি দীর্ঘ 10 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে কারাগারে নির্যাতনের শিকার হয়েছিলাম। আমি দেখেছি অনেক অন্যায় অত্যাচার জুলুম করা হয়েছে ওলামা মাশায়েখদের উপর। আমরা দেখেছি যে দাড়ি টুপি রাখলেই ওলামাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করা হতো, তাদেরকে নিগ্রহণের শিকার করা হতো। আমরা দেখেছি মাদ্রাসা এবং ইসলামিক যদি কোনো বই কারো ঘরে থাকতো, তাদেরকে কি নামে আখ্যায়িত করে আমরা দেখেছি যে তাদেরকে হত্যা করা হতো। এইভাবে দাড়ি টুপিওয়ালা লোকদেরকে সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে। তো আমি মনে করি যে আমাদের এই ওলামা মাশায়েখগণ শুধু নির্যাতনের শিকার হবেন কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা থাকবেন না, এটা হতে পারে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খায়িনিনা খাসিমা। আল্লাহ তার রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী, নিশ্চয়ই আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি, যাতে তুমি মানুষের মধ্যে শাসন কার্য পরিচালনা করো সেই অনুযায়ী যেভাবে আল্লাহ তোমার দিকে দেখিয়েছেন। কাজে আপনাদের খালি ঘরে বসে থাকলে চলবে না এবং কোরআন হাদিস নিয়ে গবেষণা করলে হবে না, রাষ্ট্রীয় ক্ষমতা আপনাদেরকে অধিকভাবে অংশগ্রহণ করতে হবে, তবেই এই দেশে শান্তি মিলবে, মুক্তি মিলবে, জনতার মুক্তি মিলবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে আরেকটা আয়াতে বলেছেন, ওয়াকাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লু লিল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত ফিতনা ফাসাদ দূরীভূত না হয় এবং আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম না হয়। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করতে হলে ওলামা মাশায়েখদেরকে অধিক আগে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রভাবিত করতে হবে, আসতে হবে, তবেই এদেশে শান্তি এবং মুক্তি মিলবে। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে নাহিদ ইসলামের নেতৃত্বে এবং এনসিপির নেতৃত্বে ওলামা মাশায়েখদেরকে একত্রিত করে ঐক্যবদ্ধভাবে আবার যদি বাংলাদেশের মাটিতে কোনো ফ্যাসিবাদ দানা বাঁধতে চায় তা আমরা ইনশাআল্লাহ প্রতিহত করব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই ইংরেজ বিতাড়নে সেই সময়ে দিল্লির বিভিন্ন গাছের ডালে ডালে আলেমদেরকে ঝুলিয়ে রাখা হয়েছিল, কিন্তু স্বাধীনতার পরে ক্ষমতার মসনদে আলেমগণ কয়জন গিয়েছিলেন? আজকে 24-এর গণ আন্দোলনে অনেকেই তো বলেই দিয়েছিলেন যে এটি ছাত্রদের আন্দোলন, এতে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। সেই সময়ে যখন ছাত্ররা বুক পেতে দিয়েছিল, গুলি খেয়েছিল, তখন অনেকেই নিরাপদ আশ্রয়ে ছিলেন। সেই সময়ে মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার তলেবে ইলমরা তাদের বুকের তাজা রক্ত এই রাজপথে ঢেলে দিয়েছে, কিন্তু আজকে তাদের
সেই জায়গাটা কোথায়, আমরা কিন্তু তাদেরকে সেই জায়গা দিতে পারি নাই। ইতিহাসের পরতে পরতে আলেম ওলামা ছাত্র তলাবা তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু স্বীকৃতির বেলায় আমরা স্বীকৃতি আদায় করতে পারি নাই। এই স্বীকৃতি যেন আমাদেরকে দেওয়া হয়, আমরা যেন সেই স্বীকৃতি আদায় করতে পারি, সেই যোগ্যতা সেই দক্ষতা অর্জনের লক্ষ্যে ওলামা অ্যালায়েন্স কাজ করবে, সেই প্রত্যাশা রেখে সবাইকে আজকের এই বৃষ্টি স্নাত দিনে এখানে আসবার জন্য অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স কর্তৃক আয়োজিত জুলাইয়ের রক্তাক্ত জুব্বা শিরোনামে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান শীর্ষক আজকের আলোচনা সভায় আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম নাহিদ ভাই, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সর্বস্তরের উপস্থিতি, সবাইকেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। জুলাই আমাদের জন্য অত্যন্ত উজ্জ্বল একটি প্রেরণার নাম, যেটাকে বেস ধরে, যেটাকে সামনে রেখে আমাদের বুকের উপরে, বাংলাদেশের মানচিত্রের বুকের উপরে চেপে বসা যেই স্বৈরাচার, সেই জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারকে আমরা হটিয়েছি মাত্র অল্প কয়েকদিনের আন্দোলনে, সুনির্দিষ্টভাবে বলতে হলে 36 দিনের আন্দোলনে। শিক্ষার্থীদের সূচনাই ছিল এই আন্দোলন। এই সংগ্রামে গুরুত্বপূর্ণ একটা অংশ হিসাবে মাদ্রাসা শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের পূর্ববর্তী বক্তা এখানে বলে গিয়েছেন, মাদ্রাসা শিক্ষার্থীদের আসলে, বিশেষ করে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের কোটার কোনো ইস্যু এখানে ছিল না, তাদের এখানে উপকৃত হওয়ার কোনো সুযোগ ছিল না। এরপরেও কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, বিশেষ করে যখন আবু সাঈদ হত্যা হয়েছে, আবু সাঈদকে যখন পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনে হাফিজাহুল্লাহ পরদিন 18 জুলাই বাইতুল মোকাররম উত্তর গেটে দাঁড়িয়ে তিনি সর্বস্তরের অভিভাবকদেরকে, রাজনৈতিক নেতৃবৃন্দকে এবং বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে আমাদের সন্তানেরা রাজপথে এসে গুলি খাবে, মারা যাবে, আর আমরা ঘরে বসে থাকবো, তা হতে পারে না। আমরাও রাজপথে আছি, আপনারাও আসেন। পীর সাহেব চরমনায় প্রশাসনকে ধিক্কার জানিয়ে বলেছিলেন, যেটা ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আজকের ব্যানারে এখানে যুক্ত করা হয়েছে, ধন্যবাদ জানাই। তিনি এখানে তাদেরকে নরপিচাস হিসাবে আখ্যায়িত করেছিলেন। তো নতুনভাবে এই জুলাইয়ে একটি নবজাগরণ সৃষ্টি হয়, নতুনভাবে জুলাইয়ে স্বৈরাচার প্রতিরোধের জন্য যে শপথ নিয়ে, যে আহ্বানে সাড়া দিয়ে সর্বস্তরের ছাত্রদের সাথে জনতার যে মেলবন্ধনটা, যে সেতুবন্ধনটা তৈরি হয়েছে, সে জায়গায় মাদ্রাসা শিক্ষার্থীদের যে অবদানটা ছিল, অবস্থানটা ছিল, তাদের অংশগ্রহণটা ছিল, তা আসলে কোনো স্বার্থের জন্য ছিল না, নিঃস্বার্থভাবে দেশের জন্য, বাংলাদেশের জন্য, নাগরিকের জন্য এটি গুরুত্বপূর্ণ, তারা সংযোজন হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা এখানে রেখেছিলেন। কিন্তু দেশের এই বৃহত্তম দেশপ্রেমিক এই জনশক্তিকে, বিশেষ করে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আমরা আমাদের এই জাতীয় পরিসরে তাদেরকে আমরা সংযুক্ত করে নেওয়ার যে জায়গাটা, সেখানে আমরা বারবার ব্যর্থ হয়েছি। নতুন সরকার এসেছে, সরকার গঠন হয়েছে, বিরোধী দলীয় একটি ফোরাম আছে, একটা স্ট্রাকচার রাষ্ট্রে এসেছে, কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের আদতে তাদেরকে আমরা মূল্যায়ন এটা আসলে করতে পারি নাই কোনোভাবেই, কোনো দিক দিয়েই। আমাদের প্রত্যাশা থাকবে আজকের অনুষ্ঠান থেকে যে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই জনশক্তি, যারা দেশপ্রেমিক, যারা দেশের স্বার্থে নিঃস্বার্থভাবে নিজেদের চিন্তা ছাড়া রাজপথে জুব্বাকে রক্তাক্ত করতে জানে, বুলেটের সামনে বুক পেতে দিতে জানে, এই জনশক্তিকে যদি আমরা বাংলাদেশের সাথে সংযুক্ত করতে পারি, বাংলাদেশের সকল রাষ্ট্রীয় ফাংশনগুলোর সাথে যদি সম্পৃক্ত করতে পারি, তাদের অ্যাক্সেসটা আমরা দিতে পারি, তাহলে আমরা আশাবাদী যে বাংলাদেশ এগিয়ে যাবে
আমরা যেই বাংলাদেশ প্রত্যাশা করি সেই বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। আজকের অনুষ্ঠান আয়োজনের জন্য সবাইকে এবং আমাদেরকে আহ্বান জানানোর জন্য আন্তরিকভাবে ন্যাশনাল উলামা অ্যালায়েন্সকে ধন্যবাদ জানাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন। জাযাকুমুল্লাহ মুনতাসির ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমার বাংলাদেশ এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শাহাদাতুল্লাহ টুটুল। জনাব শাহাদাতুল্লাহ টুটুল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা রক্তাক্ত জুব্বা অনুষ্ঠানে এনসিপির প্রধান, জুলাই আন্দোলনের অন্যতম সিপাহ সালার নাহিদ ইসলাম সহ আমাদের সামনে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে মনে হয় আমার জীবনের প্রথম একটি প্রোগ্রাম যেখানে এমন একটি শব্দকে আমরা আলোচনার বিষয়বস্তু করেছি যেই শব্দটিকে আমরা বলতে অনেক সময় আনইজি ফিল করি। ব্যক্তিগতভাবে আমি মাদ্রাসায় লেখাপড়া করার কারণে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে এই জুব্বা শব্দটিকে আমরা অনেকেই আমাদের সমাজে ইগনোর করা হয়। কিন্তু আমি যখন গতকালকে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ভাই আমাকে বললেন এই প্রোগ্রামে আসবার জন্য, আমার চোখটি আটকে গিয়েছে এই শব্দের সাথে, সেটি হচ্ছে রক্তাক্ত জুব্বা। আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি যারা এরকম চমৎকার একটি শব্দ চয়ন করেছেন আজকে অনুষ্ঠানের জন্য। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের রাজনীতিতে আলেম সমাজের ভূমিকা, আলেম সমাজের অবস্থান ওতপ্রোতভাবে জড়িত। আমাদের এই ভারতীয় উপমহাদেশে যদি স্বর্ণযুগ বলা হয় তাহলে স্বর্ণযুগকে আমরা বলবো মোগল শাসনামলকে, যে মোগল শাসনামলের প্রত্যেকটি পদে ইসলামী শিক্ষায় যারা শিক্ষিত ছিলেন তাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা দেখেছি 1757 সালে পলাশী আমরো কারণে মির্জাফরদের ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলার স্বাধীন নবাবকে, বাংলা উড়িষ্যার স্বাধীন নবাবকে যেভাবে পরাজিত করা হয়েছে, তারপরে ব্রিটিশ বেনিয়া চক্রের মাধ্যমে এই ইসলামিক শিক্ষায় যারা শিক্ষিত, মাদ্রাসায় শিক্ষায় যারা শিক্ষিত, তাদেরকে রাষ্ট্রের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে বাদ দেওয়া হয়েছে। সেই জায়গাটি দখল করেছেন ওই সময়ের যারা ইংরেজদের সহযোগিতা করেছিল, সেই হিন্দু জমিদার এবং হিন্দু এক শ্রেণীর দালাল গোষ্ঠীকে। পরবর্তীতে এই ব্রিটিশদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মাধ্যমে যে আন্দোলন শুরু হয়েছিল ধাপে ধাপে, সেটি একদম সর্বশেষ আমরা দেখেছি বিভিন্ন আলেম ওলামাদের নেতৃত্ব দিতে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে ইতিহাস বলে প্রায় 1400 আলেমকে ফাঁসি 1400 আন্দোলন হয়েছিল, যে আন্দোলনের 1100 আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আলেম সমাজ। কিন্তু দুর্ভাগ্য 190 বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারত এবং পাকিস্তান নামে যে দুটি দেশের জন্ম হয়েছিল, সেখানে আলেমদের রাষ্ট্রীয়ভাবে সেভাবে সম্পৃক্ত করা হয়নি। পাকিস্তান নামক যে রাষ্ট্রটির জন্ম হয়েছিল, সেই রাষ্ট্রেও আমরা দেখেছি আলেমদেরকে সম্পৃক্ত করা হয়নি, যদিও অনেক আলেমরা এই পাকিস্তান নামক রাষ্ট্রটিকে রক্ষার জন্যে সর্বাত্মক চেষ্টা চালিয়ে গিয়েছেন। এরপরে সারা পৃথিবীতে যে বাম আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই বাম আন্দোলন, সেই কমিউনিস্ট আন্দোলনের প্রভাব বলয়ে আমরা দেখেছি আমাদের যে দেশীয় আন্দোলনগুলো হয়েছে সেখানে আলেম সমাজকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে। এরপরের প্রত্যেকটি ঘটনা আমাদের চোখের সামনে স্পষ্ট। আলেমদেরকে দেশের স্বাধীনতা বিরোধী হিসেবে উপস্থাপন করা হয়েছে, দাড়ি এবং টুপিকে দেশের স্বাধীনতা বিরোধী হিসেবে
চিত্রায়িত করা হয়েছে আমাদের সাহিত্যে, আমাদের কবিতায় এবং আমাদের সিনেমায়। সেখান থেকে 24 জুলাইয়ের আন্দোলন আমি মনে করি এই পুরো বয়ানকে উল্টে দিয়েছে। 24 বয়ানে যখন মাদ্রাসার ছাত্ররা রাজপথে নেমেছে, যখন মিরপুরে, টঙ্গীতে, রামপুরায় কিংবা যাত্রাবাড়ির মতো জায়গায় মাদ্রাসার ছাত্ররা যখন ফজরের নামাজের পরে রাস্তায় বেরিয়ে গিয়েছে, দেশের সাধারণ মানুষের মধ্যে স্বপ্ন তৈরি হয়েছে যে জালিম শাহীর পতন আর বেশি সময়ে বাকি নেই। যাত্রাবাড়ি আমার বাসা হওয়ার কারণে আমি সে আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছি। আমি দেখেছি আমার ভাইয়েরা, ছোট ছোট মাদ্রাসার ছাত্ররা কিভাবে রাজপথে নেমেছিলেন। একজন আলোচক বলেছেন, সম্মানিত আলোচক, তিনি বলেছেন যে আন্দোলনটি ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, মাদ্রাসার ছাত্ররা এখানে সম্পৃক্ত হলো কেন? আসলে যখন এই 9 দফা থেকে আন্দোলনটা 1 দফায় পরিণত হলো, যখন আমাদের সকলের একটি দাবি পরিণত হলো যে খুনি হাসিনাকে, এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াতে হবে, পতন ঘটাতে হবে, তখন সেখানে স্কুল, মাদ্রাসা, সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আর ভেদাভেদ থাকলো না। তখন আমরা সবাই মিলে এক শক্তিতে পরিণত হলাম এবং আমাদের বিজয় আসলো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আজকে সময় এসেছে বাংলাদেশকে গড়বার। বাংলাদেশকে গড়বার ক্ষেত্রে আমরা যদি সবাই, আমাদের ভিন্নতা থাকবে, চিন্তার ভিন্নতা থাকবে, দর্শনের ভিন্নতা থাকবে, কিন্তু লক্ষ্য যদি এক থাকে যে কোনোভাবেই বাংলাদেশের এই মাটিতে আমরা খুনি হাসিনাকে, এই ফ্যাসিস্টদেরকে আর ফিরে আসতে দেব না। আমরা আসলে একটি মাত্র পরিণতি হচ্ছে, সেটি হচ্ছে বিচারের আওতায় দাঁড় করাতে হবে। যদি এই প্রশ্নে আমরা সবাই, সকল দল এক থাকি, নিঃসন্দেহে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশের দিকে যাত্রা শুরু করবে। আজকের এই সমাবেশ থেকে, এই সেমিনার থেকে সর্বশেষ দাবি উত্থাপন করতে চাই, অনতিবিলম্বে সরকারের যে ওয়াদা জুলাই সনদ বাস্তবায়ন, অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে জুলাইয়ের স্পিরিটকে লালন করতে হবে, ধারণ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জনাব আব্দুল্লাহ আল আমিন ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জুলাইয়ের রক্তাক্ত জুব্বা শীর্ষক যে সেমিনার ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজন করেছে, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। আমি বেসিক্যালি বক্তব্য দিতে আসি নাই, আমি আসছি হচ্ছে একটা কৃতজ্ঞতার জায়গা থেকে। আমরা যারা গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানের সময় রাজপথে ছিলাম, এখানে আমরা যারাই আছি তারা আমরা প্রত্যেকেই এটা স্বীকার করব যে আমরা তখন মানে আশা করে থাকতাম এই জুব্বাধারী বাহিনীরা কখন আসবে। আমার মনে আছে যে কোনো দিনই আমরা যেদিন ক্যাম্পাসে আসতে পারি নাই, না আমি নারায়ণগঞ্জ অথবা হচ্ছে যাত্রাবাড়িতে গিয়ে আটকে গেছি, ওই দিনও আমরা আশা করতাম সকালবেলা গিয়ে যে কখন এই জুব্বাধারী বাহিনী আসে। তখন আমরা একটা বল পাইতাম। এবং 5 আগস্টের কথা মনে আছে যে যাত্রাবাড়িতে আমরা যখন শুরু করি 8 জন 9 জন নিয়ে আমরা শুরু করছিলাম সকালে। আমরা শুধু আশায় ছিলাম যে কখন এই মাদ্রাসার ছাত্ররা আসবে, কারণ আমরা শক্তি পাইতাম। আমাদের মনে হয়েছে যে ওনারা মানে দেশের জন্য যতটুকু ডেডিকেটেড, আমরা হয়তো অনেক চিন্তা করি, অনেক কিছু ভাবি, কিন্তু ওনারা যেই ডেডিকেশন নিয়ে দেশের জন্য, দিনের জন্য তারা নিজের লাইফকে স্যাক্রিফাইস করেন, এই জিনিসের এই মোটিভেশনটা অনেকের মধ্যে, আমাদের মধ্যে কম। তো ওই জায়গা থেকে আমরা এটা ফিল করতাম। আমি 2 জন শহীদের কথা বলবো। যে একজন শহীদ, উনি ক্লাস 7-এ পড়তেন মুন্সিগঞ্জের একটা মাদ্রাসায়। তো তার বাবা আন্দোলনের সময় তার বাবা মা ওই মাদ্রাসায় ফোন দিয়ে বলে দিছে যে ওরে কোনোভাবেই বেরোইতে দিবেন না, ওর বাসা হচ্ছে রায়েরবাগ, তো কোনোভাবেই বেরোইতে দিবেন না, ও যাতে বাসা থেকে মানে মাদ্রাসা থেকে বের না হয়। তো একদিন বিকালবেলা হচ্ছে ওই মাদ্রাসা থেকে তার বাবারে ফোন দেওয়া হয়েছে যে আপনার ছেলে কি বাসায় গেছে? বলছে না, আমার ছেলে তো বাসায় আসেনি। বলল যে ওরে তো আমরা সকাল থেকে পাচ্ছি না, ও মানে আমরা তো মনে করছি বাসায় গেছে। তো তখন তারা একটু টেনসড হইলেন যে মুন্সিগঞ্জের মাদ্রাসায় পড়ে ছেলেটা। তো এর মধ্যে তাদের এলাকার রাত 8টার দিকে তাদের এলাকার একজন ফোন দিয়ে বলল যে ভাই
আপনি একটু আসেন। তো তখন গিয়ে উনি দেখলেন যে আঞ্জুমানে মফিদুল ইসলাম একটা লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছে। তখন উনি জানতে পারলেন যে তার ছেলে আর মানে নিজেরে আটকায় রাখতে দেয় নাই, পালায় চলে আসছে। যাত্রাবাড়িতে উনি মুভমেন্টে ছিলেন এবং মুভমেন্টে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করছেন। যেহেতু তার ফ্যামিলি জানে না যে সে এলাকায় চলে আসছে, সেহেতু কেউ খোঁজ নেয় নাই। তো লাস্ট যখন দুপুর থেকে পড়ে আসে সন্ধ্যা পর্যন্ত, আঞ্জুমানে মফিদুল ইসলাম আইসা ওই লাশটা পিক করছে এবং ওইটা গোসল এবং দাফনের চেষ্টাটা করছে। তো পরে এলাকার জানাজার সময় এলাকার একজন দেখা খেয়াল করছে যে আসলে এটা তো আমাদের এলাকার ছেলে। তো এই ধরনের মানে গণ অভ্যুত্থানের এই স্যাক্রিফাইস, আমার নিজের আসনের একজন শহীদ আছেন, তার পুরো ফ্যামিলিতে, মায়ের ফ্যামিলি, দাদার ফ্যামিলি, চাচা চাচিদের ফ্যামিলিতে একমাত্র ছেলে সন্তান। তার মা আমাকে বলেন যে আমার যখন এই ছেলে হয়েছে তখন আমি 1 মাস রোজা রাখছি যে আমার এই ছেলে সন্তানের জন্য। 18 বছর বয়সে যাত্রাবাড়িতে শহীদ হয়েছেন। তো শুধু এই জায়গায় না, আমরা এখানে 23 জন শহীদের কথা শুনেছি। এর আগে মোদি বিরোধী আন্দোলন, এর আগে শাপলা চত্বরের আন্দোলন, এছাড়াও নানান সময়ের সবগুলো গণতান্ত্রিক আন্দোলন এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যে আন্দোলনগুলো ছিল, সেখানে এই যারা মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসার যারা ছাত্র শিক্ষক বা এই অ্যালমনাই, তারা যেই ধরনের অবদান রাখছেন প্রত্যেকটা লোকালয়ে বাংলাদেশের, এটা অবশ্যই আমাদের স্বীকার করতে হবে এবং এই স্বীকৃতিটা রাষ্ট্রীয়ভাবে থাকা উচিত। কারণ একটা বিশাল প্রজন্ম মাদ্রাসা পড়ছে বা এই মাদ্রাসার সাথে অ্যাঙ্গেজ, এটা জানার পরে এক ধরনের ট্যাগিং, ফ্রেমিং, নির্যাতনের শিকার হয়েছে বিগত বছরগুলিতে। তারা যে দেশের জন্য কি করছে, এই স্বীকৃতিটা এখন এটা থাকার সময় আসছে। তা আমি আর খুব বেশি কথা বলবো না, এখানে অতিথিরা আছেন, তাদের বক্তব্য শুনবো। আমি শুধু বলবো যে আমরা যেই সুন্দর বাংলাদেশটা গড়তে চাই, সেই বাংলাদেশটা সবাইকে নিয়ে যেই বাংলাদেশটা, সেই বাংলাদেশে অতীতের মতো আমরা আর চাই না কখনোই মাদ্রাসার ছাত্র হিসেবে কেউ মানে তার নাগরিক অধিকার ক্ষুণ্ণ হবে। একটা মানুষ মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসার স্টুডেন্ট, এই জন্য তার নাগরিক রাইটসকে জঙ্গিবাদের মরকে বা সন্ত্রাসীর মরকে তাকে আটকে ফেলা হবে, এই ধরনের রাজনীতি বাংলাদেশে ফেরত আসুক, এটা চাই না। আমরা চাই বাংলাদেশের যেই আগামীর উত্তরণ, এই উত্তরণে আমরা যারা স্কুল কলেজে পড়ছি এবং যারা মাদ্রাসায় পড়ছি প্রত্যেকে নাগরিক হিসেবে সমান অংশগ্রহণ করব, এখানে কোনো ভেদাভেদ থাকবে না। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ অত্যন্ত তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য মাওলানা জনাব আব্দুল্লাহ আল আমিন ভাইকে। আমরা আমাদের আজকের প্রধান আলোচকের নির্দেশ অনুযায়ী আমরা 10 মিনিট নামাজের বিরতির জন্য যাব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود
صدق الله العظيم মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সমাপনী যে অনুষ্ঠানটি ইতিমধ্যে আমরা শুরু